সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। এবং আজকে ৩রা জানুয়ারি ২০২১। আজ থেকে ১৭ বছর আগে বাংলাদেশের আবিমা মধুপুরের বনে একটা শান্তিপূর্ণ মৌন মিছিলে বন বিভাগ এবং বাংলাদেশের পুলিশ বিভাগ গারো আদিবাসীদের আন্দোলনের শান্তিপূর্ণ প্রশাসনে নির্বিচারে গুলি করে আজকের এই দিনে ১৭ বছর আগে আমাদের সহযোদ্ধা বীরেন স্নাল এবং সেখানে উপস্থিত নিরীহ গারো আদিবাসী জনগণের উপর নির্বিচারে গুলি চালানো হয়। আমাদের ভাই বীরেন স্নাল সেখানে গুলিবিদ্ধ হয়ে স্পট ডেথ হয়। আজকে সেই দিন অত্যন্ত দুঃখের, বেদনার, কষ্টের এবং ক্ষোভের, দ্রোহের। সেখানে শুধু বীরেন স্নাল না, আমাদের আরেকজন কিশোর সহযোদ্ধা বীর উৎপল নকরেক এর কোমরে গুলির ঝাঁঝরা হয়ে যায় এবং তিনি চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করেন। অর্ধশতাধিক নারী পুরুষ সেখানে আহত হয়, গুলিবিদ্ধ হয়। সেখানে নারী ছিল, পুরুষ ছিল, যুবক যুবতী ছিল, এমনকি শিশুরাও ছিল, অর্ধশতাধিক। তাদেরকে বলতে গেলে হাসপাতালে, মেডিকেলে, ডাক্তারের কাছে চিকিৎসা দেওয়া হয়নি। বন বিভাগ এবং পুলিশের তাণ্ডবে তাদেরকে নিজেদের কাছে রেখে চিকিৎসা দিতে হয়েছে। তো এখনো অনেকের শরীরে গুলি নিয়ে তারা বেঁচে আছে। এখন আমি লক্ষ্য করলাম ইদানিং অনেকেই লেখালেখি করছেন ফেসবুকে। সেখানে দেখলাম এই ইকো পার্ক বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের ইতিহাসকে অনেকেই হয়তোবা জেনে কিংবা না জেনে লিখছেন ২০০১, ২০০২, ২০০৩ সালের ঘটনা হিসাবে। কেউ বলছেন আন্দোলন শুরু হয় ২০০১ সালে, কেউ বলছেন ২০০২ সালে, কেউ বলছেন ২০০৩ সালে আন্দোলন শুরু হয়। তার আগে আমি কিছু কথা বলিনি। আসলে বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, পাকিস্তান আমল থেকেই পাকিস্তান সরকার সব সময় বন রক্ষার নামে বন ধ্বংস করতে চেয়েছে, আর আদিবাসীরা সেটা রক্ষা করার চেষ্টা করেছে। কারণ বনকে তারা মা মনে করে, বনকে তারা
তারা মধুপুর বনকে তারা আবিমা বলে। আবিমা মানে মাতৃভূমি, মায়ের ভূমি মনে করে। কাজেই তারা মাতৃভূমিকে রক্ষা করতে চায়। 1962 সালে তদানীন্তন পাকিস্তান সরকারের আমলে প্রথমে মধুপুরে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান করার জন্য সরকার মধুপুরকে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করে। তাদের একটা পরিকল্পনা ছিল, তারা সেখান থেকে আদিবাসীদের উচ্ছেদ করে একটা গুচ্ছ গ্রামে রাখবে। তারা চিড়িয়াখানার মতো করে সেখানে জীবনযাপন করবে, আর এটা হবে অভয়ারণ্য, ওরকম একটা প্ল্যান। কিন্তু আদিবাসীরা তখন এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ওই সময়ে আদিবাসী নেতা স্বর্গীয় শ্রী পরেশচন্দ্র মৃর নেতৃত্বে তারা একত্রিত হয়ে 1962 সালে মধুপুরের আবিমাকে কেউ কেউ হাবিমাও বলেন, সেখানে জয়েন্টশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। তো শ্রী পরেশচন্দ্র মৃ এবং তার সাথে আরো অন্যান্য গারো আদিবাসী নেতৃবৃন্দ সেখানে ছিলেন। মাজেন মাইকেল শিমসাং, জেরুম হাগুদক, সেখানে ছিলেন অনেশ নাকরেক, মাস্টার নেরে নরবার্ট তালবট, মাইকেল নকরেক, জাসিন নকরেক, আরো ছিলেন ওরকম বাবু সন্তোষ চন্দ্র মরং, এরকম অনেক আদিবাসী নেতা এবং তাদের কর্মী, তারা এর প্রতিবাদ করেন। তখনও হামলা হয়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চলে, কিন্তু আন্দোলনের কাছে নতি স্বীকার করে পাকিস্তানি সরকার এই প্রকল্প স্থগিত করতে বাধ্য হন। সেই লড়াই সংগ্রামের সফল পরিসমাপ্তিতে মধুপুরের আবিমার গারোরা শ্রী পরেশচন্দ্র মৃকে ভালোবেসে গারো রাজা বলে তাকে সম্মান করেন এবং উপাধি দেন। সেই থেকে আমরা তাকে গারো রাজা বলে আমরা মধুপুরের মানুষ, আবিমার মানুষ মানি এবং ওভাবে আমরা সম্বোধন করি। তারপর বাংলাদেশ স্বাধীন হলো 72-73 সালে। যথারীতি বাংলাদেশ স্বাধীন হবার পর এই কথাগুলো বলছি, অনেকেই যেহেতু লেখালেখিতে বলছেন যে আমাদের এই লড়াই সংগ্রাম আন্দোলনের ইতিহাস, লড়াই সংগ্রাম আন্দোলন শুরু হয় 2003, 2002-01 বলছেন লেখালেখিতে। এই জন্য আমি মনে করলাম যে এর কিছু ইতিহাস নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য জানানো দরকার। তো আমি খুব ছোট করে লেখার চেষ্টা করেছি।
আসলে কাউকে ছোট কিংবা বড় করার জন্য লেখাটা লিখি নাই। যারা ইকো পার্কের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন, তার বিরুদ্ধে আমাদের মধ্যেও সরকারের পক্ষ নিয়ে ইকো পার্ক বিরোধী যারা আন্দোলন করেছেন, তাদের বিরোধিতা করেছেন আমাদের নেতৃবৃন্দের কিছু অংশ, তাদের নাম আমি এখানে উল্লেখ করিনি ইচ্ছে করেই। আমরা সবাই তাদেরকে চিনি। খামাখা সবসময় আমরা বলি নাম বলেন, নাম বলেন, নাম কিন্তু সবাই জানি আমরা। ঠিক আছে, তো আমি যেটা লিখেছি এটা আমি পড়ে শোনাবো, যেন আমরা কিছুটা জানতে পারি। আমার লেখায় সবগুলো তথ্য উপাত্ত, বিশেষ করে সন তারিখ, এগুলো এদিক সেদিক হতে পারে। আমার জন্মের আগের ইতিহাস আমি আমার সিনিয়র নেতাদের কাছ থেকে, আম্বিয়াচুদের কাছ থেকে শুনেছি। তারাও অনেক সময় সালগুলো ঠিক মতো বলতে পারেন না, কাজেই আমার লেখায় সাল তারিখ এগুলো ভুল থাকতে পারে। আমি এই সীমাবদ্ধতা স্বীকার করি। তবে ঘটনাগুলো ঘটেছে, এগুলো ইতিহাস। তো আমরা হয়তোবা আরো যাচাই বাছাই করে সেটা নির্ভুলভাবে লিখতে পারি পরবর্তীতে। তবে যে সরকারি ক্ষমতায় আসুক, পাক সরকার, বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার, জাতীয় পার্টি, যখনই যে সরকার ক্ষমতায় এসেছে, প্রত্যেকটা সরকারই মধুপুরের গারো আদিবাসীদেরকে কোনো না কোনো ভাবে উৎখাত করার জন্য, উচ্ছেদ করার জন্য তাদেরকে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়েছে। আমরা বলি আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার, আদিবাসী বান্ধব সরকার, সবই ঠিক আছে। শেখ হাসিনা আদিবাসী বান্ধব একজন নেত্রী, কিন্তু সরকারকে অতিমাত্রায় খুশি করতে গিয়ে সরকারের রাষ্ট্রযন্ত্র, বন বিভাগ অনেক সময়ই অতি উৎসাহিত হয়ে তারা আদিবাসীদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করেছে, তাদেরকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। বন বিভাগ নিজেই, যখন বাংলাদেশ বন বিভাগ যেদিন থেকে দায়িত্ব নিয়েছে সেদিন থেকেই বন বিভাগ নিজেই বনটা ধ্বংস করেছে। কিভাবে আমি বলি, এটা পড়া শোনানোর আগে একটু কাহিনী বলি। বিএনপি সরকার ক্ষমতায় এসেই বনায়ন, সামাজিক বনায়নের নামে বন কেটে সাফ করে সেখানে সামাজিক বনায়ন, ইউক্লিপটাস, আরো কি কি গাছ লাগিয়েছে, শালবন কেটে সাফ করে সেখানে সামাজিক বনায়ন লাগিয়েছে। যেখানে শালবনে যেখানে 300 প্রজাতির গাছ থাকে, লতা গুল্ম থাকে, সেগুলো কেটে সাফ করে আমরা 2-1 প্রজাতির গাছ সেখানে লাগিয়েছি। সেটা বন বাগান হয়েছে, বন হয়নি। কিন্তু বিশাল এলাকা জুড়ে এই শালবন ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, কিন্তু এই ধারাবাহিকতা কিন্তু বজায় থেকেছে। বিএনপি সরকারেও যা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলেও ওরকম বনায়ন হয়েছে, সামাজিক বনায়ন হয়েছে। বনায়নের নামে শত শত একর শালবন, প্রাণ বৈচিত্র্য বিনষ্ট করে সেখানে এই কয়েক প্রজাতির গাছ লাগানো হয়েছে এবং সেগুলো পরবর্তীতে বেদখল হয়ে গেছে। সেগুলো আনারসের বাগান হয়েছে, কলার চাষ হয়েছে, সেখানে শত শত একর সরকারি জমি বেদখল হয়ে গেছে। টাকার বিনিময়ে বন বিভাগ এই জমিগুলোকে স্থানীয় প্রভাবশালী, স্থানীয় এবং ইভেন বাইরের মানুষকে তারা
টাকার বিনিময়ে জমিগুলো দিয়েছে। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, ওনার নাম যদি আমার ভুল না হয়, ওনার নাম ডক্টর মাহবুবুর রহমান, আই গেস নামটা আমি ঠিক বলেছি। তিনি জার্মানিতে যখন পিএইচডি করতে যান তখন মধুপুরের 1 কেজি মাটি নিয়ে গিয়েছিলেন। সেখানে গবেষণায় দেখা গিয়েছে সেখানে ওই এক জায়গা থেকে 1 কেজি মাটির মধ্যে 350 প্রজাতির গাছ জার্মিনেট করেছিল। তো মধুপুরের মাটিতে এত প্রজাতির গাছ আছে, 1 কেজি মাটিতে 350 প্রজাতির গাছ, চিন্তা করা যায়। যেখানে মধুপুরের মাটি এত খাঁটি, যেখানে 350 প্রজাতির গাছ, লতা, গুল্ম, প্রাণবৈচিত্র্য আছে, সেখানে আমাকে গাছ কেটে সাফ করে বন বাগান তৈরি করতে হবে কেন? আমি যদি মধুপুরের এই বন বাগানটা 10-15 বছর দেখে রাখি, তাহলে সেখানে এত বেশি বন হবে যে বনের ভেতর দিয়ে আমরা হাঁটতে পারবো না। কিন্তু আমরা কি করছি? বনায়নের নামে গাছ কেটে গাছগুলো বিক্রি করছি, আবার সেটা লাগানোর জন্য 1 টাকার গাছ 20 টাকা করে দেখাচ্ছি সরকারকে। আবার যেখানে শ্রমিক গাছ লাগানোর জন্য, পানি দেওয়ার জন্য 100 টাকায় নিচ্ছে, সেখানে 500 টাকা দেখাচ্ছি। এইভাবে বন বিভাগ হাজার কোটি টাকা লোটপাট করছে। যারাই মধুপুর বনে যান তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যান। ওই ওসমান গনি ছিলেন প্রধান বন সংরক্ষক, তার ল্যাব তোষকের নিচেও কোটি কোটি টাকা পাওয়া গেছিল, উনি জেল খেটেছিলেন। এরকম টাঙ্গাইলের ডিএফও, ওনার নামটা ভুলে গেলাম, কি পাটোয়ারি, আবু হানিফ পাটোয়ারি সম্ভবত, তিনিও দুর্নীতির দায়ী সাব্যস্ত হয়েছিলেন। এরকম বহু নজির আছে, কিন্তু সবাই ধরা পড়ে না। ঠিক আছে, তো যে কথা বলতে চাইছি সেটা হলো যে মধুপুরে শত প্রজাতির প্রাণবৈচিত্র্য আছে, গাছ আছে, সেখানে বনায়ন করবার দরকার নাই। জাস্ট সেটা 10-15 বছর দেখে রাখলেই হবে, তাহলে সেখানে অত বন হবে যে আমরা হাঁটতে পারবো না বনের ভেতর দিয়ে। সে যাই হোক, আমার লেখাটা একটু পড়ি। 1, শহীদ বীরেন স্নাল এর 17তম হত্যাবার্ষিকী। আমরা মৃত্যুবার্ষিকী বলছি না, আমরা বলছি হত্যাবার্ষিকী, কারণ তাকে হত্যা করা হয়েছে, এটা আমাদের বিশ্বাস। তাকে আমাদের হাজার হাজার মানুষের সামনে হত্যা করা হয়েছে। ফেসবুকে অনেকের লেখা পড়লাম, কেউ কেউ ইকো পার্ক বিরোধী লড়াই সংগ্রাম আন্দোলনকে 2001, 2002, 2003 সালের ঘটনা হিসেবে তাদের লেখায় উল্লেখ করেছেন, যা সঠিক নয়। ইকো পার্কের ইতিহাস অনেক দীর্ঘ। 1962 সালে পাক সরকার আবিমা থেকে গারো আদিবাসীদের উচ্ছেদ করে জাতীয় উদ্যান করার উদ্যোগ গ্রহণ করলে আবিমার মধুপুরের গারো আদিবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন। স্বর্গীয় পরেশচন্দ্র মৃ এর নেতৃত্বে গারোরা সংগঠিত হয়ে জয়ন্সী আদিবাসী উন্নয়ন পরিষদ নামে একটি আদিবাসী সংগঠন গড়ে তোলেন। খেয়াল করবেন, পুরো বাংলাদেশের আদিবাসীরা সরকারের চাপিয়ে দেওয়া নাম উপজাতি শব্দটা মেনে নিলেও আবিমার গারোরা কখনো সেটা মেনে নেননি। তখন অনেক মামলা হয়, মিথ্যা মামলা হয়, অনেক হামলা হয়, কিন্তু এর বিপরীতে দুর্বার আন্দোলনে সরকারকে পিছু হটতে বাধ্য করা হয়। আবিমার গারো আদিবাসীরা ভালোবেসে সেই লড়াই সংগ্রামে জেতার পর তাদের নেতা শ্রী পরেশচন্দ্র মৃকে গারো রাজা উপাধি দেন। সেই থেকে আমরা তাকে গারো রাজা বলে সম্বোধন করি, সম্মান করি।
মনে রাখতে হবে এই লড়াই সংগ্রাম এর শুরুতে যারা ছিলেন তাদের অনেকেই আজ আর বেঁচে নেই, অনেকে আজও বেঁচে আছেন। স্বর্গীয় গারো রাজা পরেশচন্দ্র মৃ, স্বর্গীয় মাইকেল মিজেন সিমসাং, পনেশ মাস্টার, পনেশ নকরেক, জেরোম মাস্টার, জেরোম হাগেদক, স্বর্গীয় জাসেন মাস্টার, জাসেন নকরেক, আদিবাসী নেতা অজয় এমরি, তারা এখনো আছেন, অধ্যাপক সমরেন্দ্র রিচেল, স্বর্গীয় সন্তোষ চন্দ্র মরং, মাইকেল নকরেক, মাস্টার নেরে নরবার্ট তালবত, পঞ্চরাজ ঘাগরা, মালতী নকরেক, জসিন্তা নকরেক সহ আরো অনেক মানুষের প্রায় দীর্ঘ 5 যুগের সংগ্রামের ইতিহাস যেন আমরা ভুলে না যাই। সব সরকারের আমলেই বিভিন্ন নামে এই ইকো পার্ক সব সরকারই বাস্তবায়নের অপচেষ্টা করেছে, সব সরকারই কম বেশি আমাদের উচ্ছেদ করার চেষ্টা করেছে, উচ্ছেদ নোটিশ দিয়েছে। আমরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছি লড়াই সংগ্রাম করে, লড়াই সংগ্রাম চালিয়েই টিকে থাকতে হবে আমাদের। 2, 1972-73 সাল, সদ্য স্বাধীন বাংলাদেশ, আদিবাসীদের বন চলে যায় বন বিভাগের হাতে। জাতীয় উদ্যান করার পাইতারা এবার নতুন করে শুরু হয়, নতুন করে উচ্ছেদ আতঙ্ক দেখা দেয়। আবারও জয়েন্টশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের নেতৃত্বে লড়াই সংগ্রাম আন্দোলন চলে। বঙ্গবন্ধু আবিমায় আসেন, তিনি পরেশ চন্দ্র মৃর সাথে, আমরা যাকে গারো রাজা বলি, তার সাথে তিনি দেখা করেন এবং বলেন বন থাকবে, আদিবাসীরাও থাকবে, কেউ উচ্ছেদ হবে না। 3, 15 আগস্ট 1975 সালে খুন হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ক্ষমতায় সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান। 1976-77 সাল নাগাদ আবারও গারোদের উচ্ছেদের নোটিশ আসে, উচ্ছেদের নীল নকশা চলে। আবারও জয়েন্টশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের নেতৃত্ব, লড়াই সংগ্রাম আন্দোলন, মিছিল মিটিং। জেনারেল জিয়া বঙ্গবন্ধুর মতো ঘোষণা দিলেন বন থাকবে, আদিবাসীরাও থাকবে, গারো আদিবাসীদের উচ্ছেদ করে জাতীয় উদ্যান করা হবে না। 4, জেনারেল জিয়া খুন হলেন, ক্ষমতায় এবার স্বৈরাচার জেনারেল এইচ.এম. এরশাদ। তিনি ক্ষমতায় এসে আবার জাতীয় উদ্যান প্রকল্প বাস্তবায়ন করার উদ্যোগ নিলেন। কয়েক ধাপ এগিয়ে এসে তিনি ফায়ারিং রেঞ্জ করার নামে গায়রা, জলই, টেলকি, নয়াপাড়া, রাজবাড়ী, গেচুয়া, গারো গ্রাম উচ্ছেদ করার উদ্যোগ নিলেন। আন্দোলনের সব গ্রামই রেহাই পেলেও নয়াপাড়া গ্রাম রেহাই পেল না, তাদেরকে উচ্ছেদ করা হলো জোরপূর্বক। ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও গারোরা কোনো ক্ষতিপূরণ তখন পায়নি। আমি তাদের বেশিরভাগের সাথে 1996-97 সালে দেখা করেছি এবং তাদের ইন্টারভিউ নিয়েছিলাম, এবং তখন আমি আজিয়ার পত্রিকা আদুরিতে লিখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী ঘুম নেই আবিমাই, এবং লেখাটি তৎকালীন প্রধানমন্ত্রীকে এই লেখাটি পৌঁছানোর ব্যবস্থা করেছিলাম। জেনারেল এরশাদ আরেকটি কাজ করেছিলেন, তিনি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে 1982 সালে, ঠিক মনে নেই 82 বা 84 সাল হতে পারে, আবিমার সকল জমি খাস ঘোষণা করে দেন। সেই থেকে মান্দিরা হারায় তাদের জমির অধিকার। তখন থেকে বন বিভাগ দাবি করছে মধুপুরের বন এবং তার সকল জমি বন বিভাগের। সেখানে আদিবাসীদের জমি আছে, বন বিভাগ সেটা স্বীকার করে না। আরেকটা কথা যেটা আমি লিখতে ভুলে গেছি, এই এরশাদ সরকার তখন জেলা প্রশাসকের মাধ্যমে আদিবাসীদেরকে জানান যে তারা জমির বন্দোবস্ত করবেন বা কি করবেন, এই জন্য তারা মান্দিরা যে গারোরা যে খাজনা দিয়েছিল সেই খাজনার সকল রসিদ তারা সংগ্রহ করে দেন, সেটা তারা ডেস্ট্রয় করে দেয়। কিন্তু
কিছু গারো, বুদ্ধিমান কিছু গারো, তারা সরকারকে তখন বিশ্বাস করে না এবং তারা খাজনা রসিদগুলো জমা দেয় না। এই কিছু মানুষের কাছে এখনো প্রমাণ রয়ে গেছে যে এই জমিগুলো তাদের, কিন্তু বেশিরভাগ মানুষের কাছে 99% মানুষের কাছে তাদের জমির খাজনার কোনো দলিল দস্তাবেজ আর নেই। সরকার এটা নষ্ট করেছে, এরশাদ সরকার। 5, এরশাদ সরকার পতন হয় 1991 সালে। বিএনপি ক্ষমতায় এসেই, 90 বা 91 সম্ভবত, আবার 1991, হ্যাঁ, এসে আবার গারোদের বন থেকে উচ্ছেদের পায়তারা করে, তাদের নামে উচ্ছেদ নোটিশ জারি করা হয়। সামাজিক বনায়নের নামে প্রাকৃতিক বন কেটে উজাড় করে, সাফ করে, বন ধ্বংস করে, প্রাণ বৈচিত্র্য নষ্ট করে হাজার হাজার মিথ্যে মামলা হয় নিরীহ গারো আদিবাসীদের নামে। উচ্ছেদ নোটিশ তো আসতেই থাকে। এরই মধ্যে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আওয়ামী লীগ সরকারের আমলেও সামাজিক বনায়ন চলতে থাকে। সামাজিক বনায়নের নামে বন ধ্বংসযজ্ঞ চলতে থাকে। এখন আমরা যারা আওয়ামী লীগকে সমর্থন করি, আমরা এই কথা বলতে চাই না, কিন্তু শুধু বিএনপি সরকারের আমলেই না, আওয়ামী লীগ সরকারের আমলেও বন ধ্বংস হয়েছে। সেটা যদি আমরা নিরপেক্ষ নির্মোহ দৃষ্টিকোণ থেকে বলি, এটা আমাদের বলতে হবে। এই সরকারের আমলেই ইকো ট্যুরিজম প্রকল্প, খেয়াল করবেন, ইকো ট্যুরিজম প্রকল্প, ইকো ট্যুরিজম প্রজেক্ট এর পরিকল্পনাটা হয়। তখন জনশাহী উন্নয়ন পরিষদ খুব বেশি সক্রিয় ছিল না। দীর্ঘদিন জনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ নিষ্ক্রিয় ছিল, অফিসে তালা ছিল। তখন অফিসে কেউ বসতো না, মানে অফিস ছিল কিন্তু কর্মকাণ্ড ছিল না, কেউ এটা নিয়ে কথাও বলে না, এরকম একটা অবস্থা ছিল। আবিমাকে বদলে দেওয়ার প্রত্যয়, সেখানে আমরা সংগঠনের অভাব অনুভব করি। দেন আমরা কথাবার্তা বলি। আসলে কথাবার্তা 1995 সাল থেকে বা তারও আগে থেকেই চলছিল। আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে কয়েকশো সহকর্মী নিয়ে, আমি, প্রশান্ত চিরান এখন কানাডায় থাকে, জর্জ নকরেক, রেখা নকরেক, রুজতি চিরান, লুই চিরান ফ্রান্সে থাকে, তখন আরো ছিল মিঠুন হাগদক, মিঠুন স্যার পীরগাছা সেন্ট পলস হাই স্কুলের টিচার এখন, বিপুল রিচেল, এরকম বার্নিতা নকরেক, আরো অনেক, টেলকির অনেক যুবক, সুরেন রিচেল ছিল, আরো অনেক, ঠিক এই মুহূর্তে অনেকের নামও মনে নেই। প্রশান্ত রুগা ছিল, পীযূষ ব্রি ছিল, ধীরেন সাংমা আলোচনায় ছিল, অ্যাডভোকেট দীনেশ দারু, আরো অনেকেই শুরুতে ছিল। আমরা সব বন্ধু। দীনেশ এবং ধীরেন তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ইয়ারে আইক্যাস। আমি বাগাচাষ করতাম। বাগাচাষের আমি কেন্দ্রীয় সংসদের আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলাম। তখন বাগাচাষ থেকে বেরিয়ে এসে আমি মধুপুরে গিয়ে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমরা এই আবিমা গারো ইয়ুথ অ্যাসোসিয়েশন আজিয়া গড়ে তুলি। এর পেছনে এই ইকো ট্যুরিজম প্রকল্পটাও মানে আজিয়ার জন্মের পেছনে কাজ করেছে। কারণ
ওই সময় ফাদার হুমরিক সিএসসি, স্বর্গীয় ফাদার হুমরিক সিএসসি আমাদের দেখলেই বলতেন যে এখন আবার তোমাদের সংগঠিত হইতে হবে। জয়েন্টশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ যেরকম খুব স্ট্রং ভূমিকা রেখেছিল, শ্রী পরেশচন্দ্র মৃগী যেরকম শক্ত ভূমিকা নিয়েছিল, নেতৃত্ব দিয়েছিল, তো তোমাদের যুবকদেরকে এগিয়ে আসতে হবে, তোমাদের এরকম শক্ত একটা কাউকে না কাউকে ভূমিকা রাখতে হবে, নেতৃত্ব দিতে হবে, তোমাদের একটা শক্তিশালী সংগঠন দরকার। এটা তিনি বিএনপি ক্ষমতায় আসার পর থেকে কথাটা বলছিলেন যে এখানে বড় একটা প্রকল্প হবে, বনকে নিয়ে কাজ চলছে। আওয়ামী লীগ ক্ষমতায় যখন আসছে তখনও তিনি বলছিলেন সবসময় যে তোমাদের একটা সংগঠন দরকার। তো ওই কারণে আমি এবং প্রশান্ত চিরান আমরা আসলে তৎকালীন আদিবাসী নেতা, যিনি জয়েন্টশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা লগ্ন থেকে সিনিয়র লিডারদের সাথে কাজ করেছেন, আদিবাসী নেতা শ্রদ্ধেয় অজয় এমরি, তিনি তখন ছিলেন প্রেসিডেন্ট, কিন্তু জয়েন্টশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ তখন নির্জীব ছিল। আমরা তার কাছে গেলাম, বেশ কয়েকবার গিয়ে আমরা তাকে প্রস্তাব দিলাম যে জয়েন্টশাহী আদিবাসী উন্নয়ন পরিষদকে আবার সক্রিয় করা যায় কিনা। তো তিনি বললেন যেহেতু অফিস আছে, বন্ধ আছে, ঠিক আছে, কার্যক্রম নাই, কিন্তু এটা তো শুরু করলে করাই যায়, কিন্তু আমরা তো অনেক করলাম, আমাদের বয়স হয়ে গেছে, তো এখন তোমরা ইয়াং যারা আছো তোমরা এগিয়ে আসো, তোমরা দায়িত্ব নাও। তখন আমি এবং প্রশান্ত তাকে বললাম যে আসলে আমি তাকে মেশো ডাকতাম, আমি বললাম মেশো, আসলে আমরা তো এখনো পড়াশোনা করতেছি, আমরা এখনো ভালো বুঝি না, এখনো আমরা আপনাদের লড়াই সংগ্রামের ইতিহাস ভালো জানি না, আমরা গল্প শুনেছি, তো আপনারা 5-10 বছর চালান, আমরা আপনাদেরকে সহযোগিতা করি, দৌড়াদৌড়ি লাগে, চিঠি নিয়ে যাওয়া লাগে, সংগঠিত করা লাগে, সেগুলো আমরা করি, আপনাদের হেল্প করি, আপনাদের সাথে থেকে আমরা শিখি, আপনারা শেখান, তারপর 5-10 বছর পরে আমরা আস্তে আস্তে দায়িত্ব নিই। তো তিনি রাজি ছিলেন। তো তিনি তখন আমাদের বলছিলেন জয়েন্টশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের যুব পরিষদ নামে আরেকটা উইং আছে, তোমরা ওখানে আসতে পারো। তো আমরা তাকে বললাম যে আমরা আসবো, কিন্তু আমরা চিন্তা করলাম যে আসলে আবিমাগারো ইয়ুথ অ্যাসোসিয়েশনটাও করা দরকার, যেন আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি, বিশুদ্ধ ও রাজনৈতিক সংগঠন হলেও রাজনৈতিক সচেতন ভাবে আমরা একটা সাংগঠনিক চর্চা করতে পারি, গণতান্ত্রিক ভাবে চর্চা করতে পারি এবং নেতৃত্ব গড়ে তুলতে পারি, ওরকম একটা চিন্তা ছিল আমাদের। আমরা অবশ্য এর আগেও 90-এর পরে, আমার মনে হয় 94-95, তখনও আমরা জলছত্র 25 মাইলে ওনার একটা লাইব্রেরি ছিল, সেখানে বসে আমরা ওনার সাথে বেশ কয়েকবার আলোচনা করেছি এবং তিনি খুব পজিটিভ ছিলেন, তিনি বলছেন এটা করা যায়। দেন জয়েন্টশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ আবার সক্রিয় হলো, আমরা জয়েন্টশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাথে একটা মিলেমিশে কাজ শুরু করলাম, আজিয়ার কর্মকাণ্ড চললো, জয়েন্টশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের কর্মকাণ্ড চললো, আমরা একসাথে অনেক মিটিং করেছি, অনেক সেমিনার করেছি, এরকম। আমরা আজিয়া সংগঠন প্রতিষ্ঠা করে ফেললাম 1996 সালে, তারিখটা আমার মনে নেই।
সম্ভবত প্রথম দিকে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের শীত ছিল তখন, আমার ওটা মনে আছে। যেহেতু এই ইকো ট্যুরিজমের প্রকল্পটা চিন্তা মানে খেয়াল করবেন, আমি ইকো ট্যুরিজম বলছি, আমি ইকো পার্ক বলছি না। ইকো পার্ক কথাটা কিভাবে আসলো? যেহেতু ইংরেজিটা প্রকল্পটা, ইকো ট্যুরিজম প্রকল্পটা ইংরেজিতে ছিল, একটা বই ছিল। তো ফাদার হুমরিক আমাদেরকে তার 2টা কপি দিয়েছিলেন। তিনি আবার ফিলিপ দাকে দিয়ে, ফিলিপ গাইন শেডের নির্বাহী পরিচালক, তাকে দিয়ে এই 2টো কপি আনিয়েছিলেন। তো আরেকটা কপি ফটোকপি করে ফাদার নিজের জন্য রেখেছিলেন এবং আমাদেরকে 2টো কপি দিয়েছিলেন। আমরা সেটা নিয়ে গ্রামে গ্রামে সন্ধ্যাবেলা, রাতের বেলা গিয়ে মানুষজনকে বোঝাচ্ছিলাম, সিনিয়রদেরকে বলছিলাম যে আমরা কি করতে পারি, পরামর্শ করছিলাম সিনিয়র লিডারদের সাথে। তো তারা, যেহেতু ইংরেজিটা সবাই বুঝতেছিল না, ওরা জানতে চাচ্ছিলেন যে এইখানে কি আছে। তো এইটা ব্যাখ্যা করা মানে একটা কঠিন ব্যাপার ছিল, এবং এত বিদঘুটে ইংলিশ, খুব কঠিন কঠিন শব্দ সেখানে, যেগুলো আমি নিজেও পরে অনেকটা বুঝতে পারতাম না। পরে ডিকশনারি ঘেটে টেটে সেটা বাংলা অনুবাদ দাঁড় করাই। গ্রামে গ্রামে গিয়ে মান্দিদের বুঝাতে হচ্ছিল। তারা বলছিল যে ইকো পার্ক হলে, কেউ কেউ বলছে ইকো পার্ক করলে তো ভালো হইতে পারে, দোকানপাট হবে, ব্যবসা বাণিজ্য হবে, অফিস আদালত হবে, তো অনেক মানুষের কর্মসংস্থান হবে। তো মান্দিদের এরকম চিন্তা। কিছু মানুষ বলছে না, তাই তো খারাপ হবে, এরকম যখন বুঝাই বলে খারাপ হবে। ইভেন মিটিং গুলোতেও প্রকল্প সম্পর্কে উল্টাপাল্টা ব্যাখ্যা হচ্ছিল। অনেকেই বলতেছিলেন যে ভালো তো হইতে পারে, প্রকল্পের পক্ষেও আমাদের কিছু নেতা কথা বলতেছিলেন, প্রকল্প হলে মান্দিদের জন্য ভালো হতে পারে, এমন কথা বলছিল কেউ কেউ। তখন আজিয়ার প্রতিষ্ঠাতা মহাসচিব প্রশান্ত চিরান আমাকে বলল প্রকল্পটা বাংলায় অনুবাদ করা যায় কিনা ফ্যারেন্ড। এখন আমি পড়ে দেখি যে এটা আসলে অনুবাদ করার মতো না আর কি, এমন ইংরেজি আমারই বুঝতে কষ্ট হয়। যতটুকু বুঝি অতটুকু মানুষদের বুঝাই। তাই আমরা আজিয়ার উদ্যোগে, আসলে আজিয়া আমাকে মৌখিক একটা দায়িত্ব দিল যে প্রেসিডেন্ট, আজিয়া প্রেসিডেন্ট মানে আমি এটার অনুবাদ করব, বাংলা অনুবাদ করব। তখন বুয়েটের খণ্ডকালীন শিক্ষক পলাশ বসাক আমার বন্ধু, এবং আমার আরেক বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সমাদে, তখন অবশ্য তারা নতুন টিচার, প্রভাষক, তারা আমার বাসায় আসছিলেন বেড়ানোর জন্য। তো ওদেরকে আমি এটা দেখাই, তো পলাশকে বলি এটা আমি বাংলায় অনুবাদ করতেছি, কিন্তু মানে সাবলীল যে অনুবাদ সেটা হচ্ছে না, মানে এত বিদঘুটে ইংলিশ যে আমি সহজ করে লিখতে পারতেছি না। তো তারা প্রথম কয়েক প্যারা করার জন্য আমাকে হেল্প করে, বিশেষ করে পলাশ, সোমাও হেল্প করে। দেন প্রথম পাত্রটা দাঁড় করে ফেলি, তারপর পুরো প্রকল্পটা আমি বাংলায় অনুবাদ করি। ইকো ট্যুরিজম প্রজেক্ট ওরকম একটা ছিল, হেডিং ছিল, ইকো পার্ক ছিল না। কিন্তু এই ইকো ট্যুরিজম শব্দটার অনুবাদ কি করব, ইকো পর্যটন ভালো শোনায় না, তাই ইকো পার্ক শব্দটা আমি বাংলায় অনুবাদ করি। ইকো ট্যুরিজম এর বাংলাটা আমি ইকো পার্ক বলি,
কারণ এর ভেতরে এতটা পার্ক থাকবে, এতটা ওয়াচ টাওয়ার থাকবে, এতটা দিঘি নালা থাকবে, এতটা হাসপাতাল থাকবে পশু পাখির জন্য, এরকম একটা বর্ণনা ছিল। কিন্তু ভেতরে পার্ক শব্দটা আছে, কিন্তু প্রকল্পতে কোথাও ইকো পার্ক শব্দটা ছিল না। ইকো ট্যুরিজম এই শব্দটাকে আমি বাংলায় ইকো পার্ক লিখি, কারণ প্রজেক্টের ভেতরে পার্ক শব্দটা অনেকবার ছিল। যে ইকো ট্যুরিজম, ইকো পর্যটন, ওটা ভালো শোনাচ্ছিল না, এই জন্য ইকো পার্ক শব্দটা আনি। বাংলা অনুবাদটা গাসু তাদের সালনামের বড়দিন সংখ্যায় ছাপে আমার নামে। আমার কাছে মনে হলো যে ওইটা ছিল আন্দোলনের জন্য একটা টার্নিং পয়েন্ট, কারণ বাংলা অনুবাদটা প্রায় বাড়ি বাড়ি পৌঁছে গেছিল এই সালনামের কল্যাণে, এবং মানুষ এটা পড়ে বুঝতে পারছিল যে আসলে আমাদের কি ক্ষতিটা হবে, যা আমাদের আগের মতো কষ্ট করে বুঝাতে হচ্ছিল না। 6 আজিয়া সকল সংগঠনকে সমন্বয় করে একটা মিটিং ডাকে, সেখানে গাসু, বাগাছা, সাজিয়া একটা যুব ঐক্য সংগ্রাম পরিষদ এই ধরনের আমরা একটা কমিটি গঠন করি, মানে 3টা সংগঠনে একসাথে কাজ করবে, লড়াই সংগ্রাম আন্দোলন করবে এরকম। পরবর্তীতে সেটি জয়নশাহী আদিবাসীকে নিয়ে আমরা আদিবাসী সংগ্রাম ঐক্য পরিষদ বড় আকারে করি, এবং সেখানে নির্বাচন হয়। সেখানে আদিবাসী নেতা অজয় আমরি সভাপতি হন, আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই, এবং বীর চলেশ রিছেল, চলেশ দা তখন সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এগুলো করে করে 2000 সাল চলে আসে। আমি এর আগে মেহরুন্নেসা মহিলা কলেজে ছিলাম, সেখান থেকে আমি মধুপুর কলেজে যোগদান করি। এর মধ্যে আন্দোলনে কিছুটা গতি পায়। ডেমিন ফাউন্ডেশনের জলছত্র হাসপাতাল যেটা পরিদর্শনে আসেন তখন বেলজিয়ামের রাষ্ট্রদূত। আমরা আজিয়া থেকে মানববন্ধন করে রাষ্ট্রদূতকে কালো পতাকা প্রদর্শনের সিদ্ধান্ত নেই। তার আগের রাতে বিদ্যুৎ মাংসাং এর বাসায় ব্যানার, ফেস্টুন, পোস্টার এগুলো আমরা রাত জেগে লিখি। যেহেতু প্রশান্ত ছিলেন ডেমিন ফাউন্ডেশনের সেক্রেটারি ছিলেন, ওখানে চাকরি করত, তাই তার পক্ষে সেখানে মানববন্ধনে থাকা সম্ভব ছিল না। আর প্রশাসন কোনোভাবে জেনে গিয়েছিল, ফলে আমাদের মধ্য থেকেই কেউ না কেউ প্রশাসনকে বলে দিত যে আমরা কি করছি না করছি, যে মানববন্ধন হবে, এখানে রাষ্ট্রদূতের এখানে এরকম হতে পারে। ওই জন্য ওদিকে পুলিশের আনাগোনা ছিল, তো কিছুটা আমাদের মধ্যে একটু ভীতিও কাজ করছিল এরকম। ঠিক আছে। আর আমার কলেজ আমাকে সকালে, যদি আমার ক্লাস দুপুরে ছিল সেদিন, কিন্তু সকালেই ডেকে পাঠাই যেন আমি সকালে কলেজে যাই। তো আমার কাছে মনে হয়েছে যে প্রশাসন থেকে একটু খবরদারি করে আমার প্রিন্সিপালকে বলে যে তাকে সকালে ডাইকে নিয়ে আসবেন, এরকম। এই কারণ নাই, জাস্ট কলেজে ডেকে নিয়ে একটু চা নাস্তা করা। এই কি হচ্ছে, এই লড়াই সংগ্রাম আন্দোলন হচ্ছে নাকি আপনাদের এখানে, আপনি কলেজে শিক্ষক, এদিকে খেয়াল রাখবেন, আমাদের তো সরকারি বেতন দেয়। আবার বলে যে যেহেতু মধুপুর কলেজ সরকারিভাবে ঘোষণা দেওয়া আছে এটা সরকারি কলেজ, তো আমরা তো সরকারের বিরুদ্ধে যেতে পারবো না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আসলে মধুপুর ডিগ্রি কলেজ আমি যখন সেখানে অধ্যাপনা করি তখনও ওটা সরকারি কলেজ না, কিন্তু ঘোষণা দেওয়া ছিল এটা সরকারি কলেজ হবে। এই সে যা হোক,
আমরা কৌশল পরিবর্তন করে মানববন্ধনে ছেলেদের কম রেখে মেয়েদের বেশি রাখার চেষ্টা করি, যেন একটা হলো মিডিয়া কভারেজ পাই এবং রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করতে পারি। সবাই দকমান্দা দকশারি পরে ব্যানার ফেস্টুন ধরে, আমি বলছি যে কথা বলতে হবে না, জাস্ট ধরে রাখলেই হবে আর কালো পতাকা দেখালেই হবে, বক্তব্য দেওয়ার দরকার নাই। তো সেখানে আসলে রাষ্ট্রদূত তিনি থামেন এবং জানতে চান, যেহেতু সেখানে ইংরেজি জানা মানুষ ছিল না, তাদেরকে কেউ বুঝাই বলতে পারে না, কিন্তু ব্যানারটা দেখানো হয়েছে, পোস্টার এবং ফেস্টুন গুলো, যেটা পরে তিনি বুঝতে পেরেছেন। যে আমরা তাকে বলছিলাম যে স্টপ দিস ফান্ডিং ফ্রম বেলজিয়াম অর ইউরোপিয়ান ইউনিয়ন, এরকম অনেক কিছু লেখা ছিল। তো উনি বলেছেন যে বেলজিয়াম সরকার, ডাচ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন এই দিচ্ছে না, এটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এটা ফান্ড করছে, এরকম কিছু। তখন আমরা জেনে যাই যে এটা এডিবি ফান্ডিং করছে। এর আগে আমরা জানতাম যে ইউরোপিয়ান ইউনিয়ন বা মূলত বেলজিয়াম ফান্ডিং করছে, এরকম আমরা জানতাম। আওয়ামী লীগ সরকার প্রকল্প নিয়ে আর আগাই নাই। তখন বেগম বদরুন্নেসা কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও অধ্যাপিকা বেগম জাহানারা করিম, উনি ডক্টর নাজমুল করিমের ওয়াইফ ছিলেন। তো মুক্তিযুদ্ধের সময় তার হাত ভেঙে দেওয়া হয়েছিল। তারা বুদ্ধিজীবী হিসেবে মানে তাদের মারা যাওয়ার কথা ছিল, শহীদ হবার কথা ছিল, কিন্তু তাদেরকে অনেক অত্যাচার করে হাত এরকম করে ভেঙে দেয়, ফলে উনি লিখতে পারতেন না। তো আমি অনেক দিন তার শ্রুতলিপিকার হিসেবে কাজ করেছি। যখন উনি পত্রিকায় লিখবেন তখন আমাকে খবর দিতেন, উনি বলতেন, আমি সেটা লিখতাম, লিখে আমি পত্রিকায় ড্রপ করে দিয়ে আসতাম। আমি আমার ইউনিভার্সিটি লাইফে ওনার সাথে কাজ করেছি অনেক। তো উনি প্রধানমন্ত্রীকে নিয়ে প্রাউড ফিল করতেন, মাঝে মাঝে বকাও দিতেন। শিক্ষক হলে যা হয়। আমি ওনাকে বললাম যে আমাদের এখানে এরকম অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চলছে, সেই পাক সরকার আমল থেকে মিথ্যা মামলা হচ্ছে। আমার বাবার নিজের 10-12টা মিথ্যা মামলা ছিল। যখন হাসপাতালে উনি অজ্ঞান ছিলেন তখনও বন বিভাগে 4-5টা মামলা হয়। এগুলো শোনার পরে উনি বলেন যে ঠিক আছে, তাহলে আমি প্রাইম মিনিস্টারকে ফোন দিব। তো মূলত আমার অনুরোধে উনি প্রাইম মিনিস্টারকে ফোন করে আমাদের আন্দোলনে উনি সহমর্মিতা জানিয়েছিলেন, সহমত জানিয়েছিলেন এবং বলেছিলেন যে এই প্রজেক্ট বাস্তবায়ন করা চলবে না। আন্দোলনের কারণেই হোক অথবা ফোনের কারণেই হোক, আওয়ামী লীগ ইকো পার্ক থেকে সরে আসে। তখন বিনা ঘোষণায় ওইটা চুপ হয়ে যায়। এর মধ্যে আবার নির্বাচন হয় এবং বিএনপি ক্ষমতায় চলে আসে 2001 সালে। কত সালে আমার ঠিক মনে নাই, সম্ভবত 2001 সালে। ক্ষমতায় আসার সাথে সাথেই বিএনপি ইকো পার্ক, ইকো ট্যুরিজম বাস্তবায়নের জন্য মাঠে উঠে পড়ে লাগে। ওর মধ্যে গিদিথের আমার খুন হয়, আমার সন্তানিক কিছু মনে নাই, তো আগে পরে। এর প্রতিবাদে মধুপুর উত্তাল হয়, আরো উত্তাল হয়। এর মধ্যে ইকো পার্ক আন্দোলন চাঙ্গা হলে তো বুঝেন যে যখন মানুষ থাকে না তখন কেউ আসতে চায় না। তখন প্রথম দিকে তো আমরা যারা লড়াই সংগ্রাম আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, আমাদের দেখলেই মানুষজন সরে যেত ভয়ে, যে ওদের সাথে চললে বিএনপি নেতাদের পেদানি খাইতে হবে, সরকারের রোষানলে পড়তে হবে, মিথ্যা মামলায় পড়তে হবে। এই জন্য আমরা এক জায়গায় আসলে বসলে মানুষজন সেখান থেকে সরে যেত।
মানুষের এত ভয় ছিল, এই ইকো পার্ক বিরোধী আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলাম আমরা, আমাদের দেখলে মানুষজন সরে যেত। আত্মীয় স্বজন কেউ কেউ বলতো তো আমাদের বাসায় কম আসিস। তো ওর মধ্যে আমাদের জনগণকে সংগঠিত করতে হচ্ছে। যদিও এই আন্দোলনের ইতিহাস অনেক দীর্ঘ, মানুষ বারবার লড়াই সংগ্রাম আন্দোলন করেছে, পাশাপাশি সরকারের জন্য, বন বিভাগের জন্য মানুষের কিন্তু আতঙ্ক, ভয় ছিল যে মিথ্যা মামলা হবে, মিথ্যা মামলা হলেই প্রতি সপ্তাহে টাঙ্গাইলে যেতে হবে, জমি জমা বিক্রি করে কাজ ফেলাইয়ে সেখানে বছরের পর বছর দৌড়াতে হবে। যাদের এরকম 10-15টা মামলা থাকে তাদেরকে প্রায় প্রতিদিনই কোর্টে যাইতে হয়। যাদের 50টা 40টা 50টা পর্যন্ত মামলা ছিল তাদেরকে মানে প্রতিদিনই কোর্ট কাছারিতে দৌড়াতে হয়। কিসের চাকরি, কিসের কাজ, কিসের কৃষি কাজ, কিসের ব্যবসা বাণিজ্য, সব ফেলে দিয়ে থাকতে হয়। স্টুডেন্টদেরকে এরকম কিসের স্কুল, কিসের কলেজ, ওই প্রতিদিন কোর্টে দৌড়াইতেই তাদের জীবন হয়রান হয়ে যায়। তো কাজেই এই সমস্ত হয়রানির ভয়ে মানুষজন, ও এরা তো নেতারা তো মরবে, আমাদেরকে নিয়ে মারবে, এই জন্য আমরা যারা নেতৃত্ব দিতাম আমাদের আশেপাশে মানুষ থাকতো না, সবাই না, বাট সাধারণ মানুষ খুবই আতঙ্কগ্রস্ত ছিল যে এরকম একটা পরিস্থিতি। যে এখন তো এগুলো অনেক গল্পের মতো মনে হবে, বাট পরিস্থিতি আমি যা বলছি তার থেকেও ভয়াবহ ছিল। বিএনপি তো মারমুখী ছিল, গিরিজার আমাকে একদম দিনে দুপুরে খুন করে ফেললো, ঠিক আছে। বিএনপি নেতাদের সেখানে ছিল, ইন্ধন ছিল, আন্দোলন খুব চাঙ্গা। তখন তো সবাই আসলে মানে কমিটিতে থাকতে চায়, পদ চাই, পদবি চাই, যেহেতু তখন মানুষজনও স্বতঃস্ফূর্ত ভাবে কিছু কন্ট্রিবিউটও করছিল। সবাই কমিটিতে তখন থাকতে চায়, সবাই আন্দোলনে যুক্ত হতে চায়। এটা নেগেটিভ ভাবে নিয়েন না, বাট ঘটনা মোর অর লেস ওরকম। অনেকেই হয়তো দ্বিমত পোষণ করবেন। আমি এটা মানুষের এটা সহজাত প্রবৃত্তি, যেখানে মানুষ যখন বেশি আন্দোলন চাঙ্গা হয় তখন সবাই কমিটিতে থাকতে চায়। যাই হোক, আমরা হাজিয়া থেকে আলাপ আলোচনা করে আমরা বললাম যে তাহলে আমরা একটা ডিফারেন্ট একটা রোল প্লে করি। আমরা লেখালেখি, সাংবাদিকদের ব্রিফ করা, প্রেস রিলিজ গুলো লিখে দিয়ে দেওয়া, তথ্যগুলো ঠিকমতো দেওয়া, এই কাজগুলো করি। যারা লেখালেখি করছে কলামিস্টদের ইনফরমেশন দিয়ে হেল্প করি, আমরা ওদিকে একটু ব্যস্ত থাকি, আর সিনিয়রদেরকে আমরা সামনে দিয়ে দিই। সামনে আমরা বলি যে ইন কেস যদি মামলা হয়, জেল হয়, এদেরকে ছাড়িয়ে আনার মতো মানুষ যেন থাকে, লড়াই সংগ্রাম আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য যেন ব্যাকআপ থাকে। আমরা এরকম করে স্তর সাজাই, যে ফ্রন্ট লাইন থাকবে, মামলা খাইলো, জেলে গেল, নেক্সট স্টেপ থাকবে, এরাও মামলা খাইলো, জেলে গেল, ওদেরকে ছাড়াই আনার জন্য, লড়াই সংগ্রাম করার জন্য, রাস্তা ব্লক করার জন্য, হরতাল ডাকার মতো যেন আমাদের সমর্থ থাকে। এরকম আমরা সিনিয়র লিডারদের সাথে আমরা এরকম কথা বলি নাই, কিন্তু আমরা যারা করতাম আমরা এরকম করে সাজাইলাম। আমরা শেষ স্টেজে আমরা থাকলাম, সংগঠিত করার কাজটাকে আমরা বেশি জোর দিলাম। প্রথম দিকে অনেক সিনিয়র লিডাররা আসতে চান নাই, তারা বলছে যে এই সরকার তো পান্ডা সরকার, এরা একটা পাকিস্তান সরকারের থেকেও খারাপ, ওরা মেরে ধরে একদম গুলি করে লাশ ফেলে দিয়ে হলেও তারা এটা করবে, আমরা তো পারবো না এদের সাথে, ইত্যাদি ইত্যাদি। মামলা যে এখন মানে হচ্ছে, আরো
কতদিন থাকা যাবে, টাকা যাবে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, কিন্তু শেষ পর্যন্ত আমরা সবাই মানে জীবন দিয়ে হলেও আমরা এটা বন্ধ করব, এরকম একটা আমরা ডিটারমাইন্ড ছিলাম। বিএনপি মরিয়া হয় প্রকল্প বাস্তবায়নে 2002 সাল। আমি তো বন পরিবেশ মন্ত্রী আমাকে সরাসরি ফোন করে ধমক দিচ্ছেন, আপনি সরকারের খান, সরকারের পড়েন, আবার সরকারের বিরুদ্ধে লাগেন, আপনি হয় কলেজের চাকরি করতে হবে আপনাকে, না হয় আপনাকে আন্দোলন ছাড়তে হবে, দুইটা একসাথে করা যাবে না ইত্যাদি। আন্দোলন করতে চান, চাকরি ছেড়ে দিয়ে আন্দোলন করেন, এরকম। যে আপনি সরকারের খান, সরকারের খান, এই কথাটা বারবার উনি বলেন, কারণ ওনার বক্তব্য হলো যে মধুপুর কলেজ তো সরকারি কলেজ। আমি বলি এটা তো বেসরকারি কলেজ। আমি বলি স্যার, আমি তো সরকারের খাই না, সরকারের পড়িও না, জনগণের ট্যাক্সের টাকায় আমার বেতন হয়, জনগণের ট্যাক্সের টাকায় আপনারও বেতন হয়। আমি এরকম করে কথা বলতাম। তো উনি বলতেন আপনাদের নেতারা কি পাইলে ইয়ে হবে, কি চান, ঘর বাড়ি গাড়ি চান, টাকা পয়সা কি চান বলেন, ওইরকম। কিন্তু এই প্রকল্প হবে, আপনারা চাইলেও হবে, না চাইলেও হবে, এরকম আর কি, আমরা গায়ের জোরে হলেও করব, এরকম হুমকি ধমকি। তা আমি তাকে বোঝানোর চেষ্টা করি যে সরকারের হাজারটা প্রজেক্ট আছে, হাজারটা ভালো কাজ আছে, তার মধ্যে এই একটা কাজ খারাপ। ইকো পার্ক বন কেটে সাফ করে, আপনারা বন উজাড় করে, প্রাণ বৈচিত্র্য নষ্ট করে দুই এক প্রজাতির গাছ লাগাইতে চান, এটা আমরা সমর্থন করি না। বন আল্লাহ তাআলার দান, বন মানুষ রিফরেস্ট করতে পারে না, রিক্রিয়েট করতে পারে না, যদি করে সেটা হবে বন বাগান, ওটা বন হবে না। আমি ওনাকে এইভাবে বোঝানোর চেষ্টা করি, তো উনি সবসময় ধমকাতেন আমাকে, কখনো তুমি করে বলতেন, কখনো তুই করে বলতেন, কখনো আপনি বলতেন, কথার কোনো ঠিক ছিল না। যাই হোক, মাননীয় মন্ত্রী বাহাদুর এখন আমার মনে হয় বেঁচে নেই। সৃষ্টিকর্তা তাকে জান্নাতবাসী করুন। মৃত মানুষ সম্পর্কে এত কিছু বলতে চাই না। এই তখন অবশ্য আমাদের নেতাদের একাংশ 10-12 জন হবে, তাদের সংখ্যা একদম কম না, কিছু আর্থিক সুবিধা নেই ইকো পার্ক এবং সরকারের পক্ষে অবস্থান নেই ইকো পার্ক মান্দিদের জন্য ভালো হবে বলে প্রচারণা চালাতে শুরু করেন। আমাদের ছেড়ে তারা চলে যান, একদম তারা কমিটি করে, ইকো পার্ক বাস্তবায়ন কমিটি, ঠিক আছে। এখন সবাই বলেন নাম বলছেন না কেন, এখন নাম তো সবাই জানে। 2003 সাল সরকার আমাদের সচিবালয়ে আমন্ত্রণ জানান, আসলে ওভার টেলিফোন আমাকে বলেন যে সচিবালয়ে আপনি আসেন, আপনার নেতাদের নিয়ে আসেন, এই ধরনের। তো আমি ওনাকে বললাম সচিবালয়ের রাস্তা আমি চিনি না, উনি খুব ক্ষিপ্ত ছিলেন। সচিবালয়ের রাস্তা জানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো, হ্যাঁ ঢাকায় থাকছো, তুমি সচিবালয় চিনো না, এরকম আর কি। সচিবালয়ে আমন্ত্রণ জানান ইকো পার্ক নিয়ে কথা বলার জন্য, সংলাপ করার জন্য। তো আমরা সরকারকে আহ্বান জানাই আবিমাই এসে আমাদের সাথে সংলাপ করার জন্য, ডায়ালগ করার জন্য। তো আমাদের আহ্বানে বন ও পরিবেশ মন্ত্রী দোখালাতে আসেন, সন তারিখ মনে নাই, এটা সম্ভবত 2003 সাল। মন্ত্রী মহোদয় ওখানে তারা বলে যে 5 জন আমরা আদিবাসী নেতৃবৃন্দ প্রতিনিধিত্ব করতে পারবো, আদিবাসীদের পক্ষে কথা বলতে পারবো, সবাইকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না, এই বলে। তো ওখানে প্রায় 10,000 মানুষ ছিল, আদিবাসী কোচ, আদিবাসী বাঙালি সবাই ছিল, বাঙালিরাও এফেক্টেড ছিল। পরে গারোদের নেতৃত্ব দেন আদিবাসী নেতা অজয় এমরি,
যুবনেতা নিশারণ থিওপল নকরেক, তিনি কারিতাসে জব করতেন তখনও আইসিডিপিতে। আমি ছিলাম, প্রবীণ চিরান ছিলেন, আরেকজন ছিলেন, আমার নামটা ঠিক মনে নেই, সম্ভবত মাস্টার নেরে নরবার্ট তালবট ছিলেন, আই গেস, আমি নিশ্চিত না আরেকজন কে ছিলেন। বৈঠকে মন্ত্রী মহোদয়ের সাথে আসলে যেটা হয়েছে যে আমরা 5 জন ঢুকলাম, সেখানে বিরোধী দলীয় এমপি ছিলেন, অ্যাডভোকেট প্রমোদ মানকিন, স্বর্গীয় অ্যাডভোকেট প্রমোদ মানকিন স্যার ছিলেন, ডক্টর আব্দুর রাজ্জাক ভোলা এমপি স্যার ছিলেন, আর একজন এমপি ছিলেন আমার ঠিক মনে নাই, ফাদার হুমরিক ছিলেন সেখানে, বেলার ছিলেন, ডিএফও ছিলেন, সচিব ছিলেন, ডিসি ছিলেন, এসিএফ ছিলেন, টিওনো তো ছিলেনই, ডিসিও ছিলেন ওখানে। তো প্রথমে এসেই উনি এটা আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন, বলছে বাবুলকে এখানে, হ্যাঁ তুমি বলো, এই ক্যামেরা, মানে টিভি, বিটিভির আরো কয়েকটা টিভির ক্যামেরা ট্যামেরা রেডি, বলছে বলতে হবে ইয়েস অর নো বলতে হবে, বেশি কথা বলা যাবে না। সেটা হলো যে ইকো পার্ক এই যে বাস্তবায়ন আমরা করতে চাচ্ছি, এর ফলে এ পর্যন্ত কোনো আদিবাসী পরিবার উচ্ছেদ হয়েছে কিনা, ইয়েস অর নো। আমি বুঝলাম যে নিশ্চয়ই এটা বারবার টিভিতে দেখাবে আমার কথা, এই জন্য উনি এরকম বিপদে ফেলার জন্য একটা কোশ্চেন করছেন। আমি বললাম যে স্যার এটা ইয়েস নো বলে উত্তর দেওয়ার কোশ্চেন, উত্তর না, এক কথাই আমি উত্তর দিব না। তিনি অনেক ধমকাচ্ছিলেন, ঠিক আছে। তো তখন বললাম যে মাননীয় মন্ত্রী মহোদয়, এরকম করে ধমকিয়ে কথা বলে ডায়ালগ হবে না, সংলাপ হবে না। সংলাপ করতে চাইলে আপনাকে আমাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। আমরা এখানে 4.5 লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করছি, আপনি এসেছেন, আমরা খুবই খুশি হয়েছি। বসে কথা বলতে হবে, আপনি আমাদেরকে চোরের মতো দাঁড় করিয়ে রাখছেন, মনে হয় যেন আপনি কোশ্চেন করবেন, আমরা খালি উত্তর দিব, এর জন্য তো আমরা এখানে আসিনি। এরকম 200-250 তার নেতা কর্মী ঢুকে গেছিল ভিতরে, আমরা 5 জন, মানে আমাদের খেয়ে ফেলবে এরকম অবস্থা সিচুয়েশনটা। শেষে আমরা যখনই কথা বলি, বাইরে একটু মিছিল মাসাল হচ্ছিল, এই জন্য মাইক উনি কেড়ে নিয়েছিলেন যে বাইরের মানুষ যেন শুনতে না পায়। পরবর্তীতে যখন আবার তার খুব প্রশংসা করলাম, আমরা বললাম আপনি স্বাধীনতার ইশতেহার পাঠক, বীর মুক্তিযোদ্ধা, আপনি হয়তো ভালো কাজ করতে চাচ্ছেন, এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে, আমরা বুঝতে পারছি না আপনি কি করতে চান, আপনি খাস বাংলায় বলেন যেন মানুষ বুঝতে পারে আপনি মধুপুরেই করতে চাচ্ছেন, আপনি সহজ বাংলায় আমাদের খাস বাংলায় বলেন। তখন উনি বলছিলেন আমি খাস বাংলায় বলতে চাই, মধুপুরের যত লেস প্রোডাক্টিভ গাছ আছে, যত শাল গাছ আছে, সব কেটে আমি সাফ করে মোটা মোটা বিদেশি গাছ লাগাবো। তুমি এরকম করে কথা বলছিলেন। তো কথা শুনি আসলে তখন ওনার প্রশংসা করার সময় উনি মাইক দিয়ে দিয়েছিলেন, উনি নিজে মাইকে কথা, এটা শোনার পরে বাইরে মানুষজন উত্তেজিত হয়ে গেল। দেন তারা মিছিল শুরু করে দিল, শাহজাহানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, বন বিভাগের কালো হাত ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ইত্যাদি ইত্যাদি মিছিল। উনি মিছিল বন্ধ করতে বলছেন। আমরা বললাম যে স্যার মিছিল আমরা বন্ধ করতে পারবো না, আপনি বন্ধ করেন, আপনি বলেন এই ইকো পার্ক আর হবে না, তাহলে মিছিল বন্ধ হয়ে যাবে। যাক, যুক্তি তর্কে এক পর্যায়ে মন্ত্রী মহোদয় অনেকটাই পরাস্ত,
উনি পেয়ারে উঠছিলেন না আমাদের সাথে, তো এতে উনি ক্ষিপ্ত ছিলেন আমাদের উপর। তো আমরা কৌশল করে তখন বললাম যে একটু লাঞ্চের সময় হয়ে গেছে স্যার, একটু খেয়ে নেন, দেন আমরা আবার লাঞ্চের পরে। উনি বলছিলেন সময় নাই, আমার যেতে হবে এই হই। তো আমরা বললাম যে ফুটবলের খেলার ফয়সালা করতে 90 মিনিট সময় লাগে, আর আপনি 1 ঘন্টা বসে এখন বসতে চাচ্ছেন না, এখানে 4.5 লক্ষ মানুষের জীবনের ফয়সালা করবেন। আজকে সময় না হলে আপনি ফিরে যান, যেদিন সময় হবে আপনি সেদিন আসেন, আমরা আপনার সাথে আবার বসবো। যাক, উনি ব্রেক দিলেন, আমরা খাওয়া দাওয়া করে আমরা 15 দফা বা 17 দফা আমরা দিলাম। এমন শর্তগুলো দিলাম যেগুলো কখনো সরকারের পক্ষে মেনে ইকো পার্ক বাস্তবায়ন করা সম্ভব না। সেটা শর্তগুলো এরকম ছিল যে মধুপুরে আদিবাসীদের গেজেট নোটিফিকেশন বাতিল করে জমি চিরস্থায়ী বন্দোবস্ত করতে হবে। এটা তো সরকার কখনো করতে পারবে না, কাজেই এখানে ইকো পার্ক হবে না। আমরা বলছি এগুলো পূরণ করার পরেই ইকো পার্ক করতে পারবে। দেওয়াল দেওয়া যাবে না, দেওয়াল না দিয়ে ইকো পার্ক করতে হবে, গেট দেওয়া যাবে না, ব্লক করা যাবে না, তারপর ইকো পার্ক করতে পারবে। ওরকম মিথ্যা মামলা যত আছে সব উঠাই নিতে হবে, এরকম আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আমরা মনে করছিলাম যে সরকার এটা মেনে ইকো পার্ক করতে পারবে না, কিন্তু দেখলাম উনি বললেন সব মেনে নিয়েছে, সব বাস্তবায়ন করে তারপর আমরা ইকো পার্ক করব। কিন্তু উনি যাওয়ার পরেই তো আমাকে উনি বলছিলেন যে তুমি তো কলেজে আর যাইতে পারবে না, তুমি তো মন্ত্রীর সাথে কিভাবে কথা বলতে হয় তুমি তো শেখো নাই, কিভাবে তুমি কলেজ পড়াও, ইত্যাদি ইত্যাদি। পার্সোনাল আক্রমণ, একটু চাপে রাখা। যাই হোক, উনি চলে যাবার পর পরের দিন আমার বাসা থেকে বিদ্যুৎ কেটে নিয়ে গেল যে এইখানে ইকো পার্কে রাতে মিটিং হয়। এই আরেকটা ছিল যে রাস্তার ওপার থেকে আরেকটা ফ্যামিলিতে মিটার বসিয়ে আসলে বিদ্যুৎটা নিয়ে আসা হয়েছিল। আমি বিদ্যুতের জন্য খুঁটির আবেদন করছিলাম, খুঁটি না আসা পর্যন্ত আমাকে অনুমতি দেওয়া হয়েছিল এটা ব্যবহার করার জন্য। তো কেটে লাইনটা নিয়ে গেল, আর কি করার। 12 বছর পরে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসার পরে বিএনপি গেল, আবার আওয়ামী লীগ আসলো, তারপর আবার তো কয়েক বছর আগে আবার বিদ্যুৎ আসলো। কলেজ থেকে আসলে কলেজে খুব প্রেসার যাচ্ছিল, আমাকে বারবার বলা হচ্ছিল একই কথা প্রশাসন থেকে, আন্দোলন করলে কলেজের চাকরি ছাড়তে হবে, কলেজের চাকরি করলে আন্দোলন করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। এই আসলে কলেজ থেকে একদিন আমাকে হুমকি ধামকি দিয়ে অনেকটা জোর করে বের করে দেওয়া হয়। আমি চলে আসি, তারপরেও কলেজে গেছি, কতবার হুমকি দামকি, মেরে ফেলবে, এই করবে সেই করবে, উপরের নির্দেশ, কলেজ থেকে না গেলে আমরা গায়ে হাত তুলতে বাধ্য হব, গুলি করতে বাধ্য হব, ইত্যাদি ইত্যাদি। একসময় কলেজে যাওয়া আমার বন্ধ হয়ে যায়, আমি পুরো 1 মাসের মতো কলেজে যেতে পারিনি। 1 মাস পর আমি কলেজে যোগ দিই, কিন্তু সরকার থেকে একটা অব্যাহত চাপ ছিল। পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিই সরকারি চাকরি, কলেজের চাকরি ছেড়ে দিব। আসলে আমরা গুলাই ফেলি। ওইটা বেসরকারি কলেজ ছিল, কিন্তু
সরকারের লোকজন যখন কথা বলেন তারা বলে যে হ্যাঁ সরকারের কাজ করেন, সরকারের খান, সরকারের পড়েন। কারণ ওটা সরকারি কলেজ হিসেবে ঘোষণা দেওয়া ছিল, কিন্তু তখনও বাস্তবায়ন হয় নাই, ওটা তখনও বেসরকারি কলেজ। এই তারপর শান্তিনিকেতনে আমরা আজিয়ার একটা সমাবেশ করলাম, মিটিং করলাম। সেখানে যুবক যুবতী আমার 150-150-র উপরে ছিল। আমরা অনেকে অনেক বক্তৃতা করলাম, শেষে আমি বক্তৃতা করলাম, বলছিলাম নিজের অস্তিত্ব রক্ষাই প্রয়োজনে বুকে তাজা রক্ত ঢেলে দিতে হবে আমাদের। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। তোমরা কে কে প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত? হাত তোলা। আমরা 126টা হাত তুললাম। সবার পেছনে জাস্ট এসে ঢুকে বুঝে না বুঝে প্রিন্স নালো হাত তুলছে। আমি ঘোষণা দিলাম যে যে জাতিতে বন বাঁচানোর জন্য 127 জন যুব শক্তি জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে, সেখানে কশিনকালেও ইকো পার্ক শিকো পার্ক হবে না। আজিয়ার বর্তমান আহ্বায়ক, সাবেক সিনিয়র সহসভাপতি মিঠুন হাগদক মাস্টার সাহেব দুষ্টামি করে প্রায় আমাকে বলে আর কি, ওস্তাদ হুদাই আপনি পীরেন্দ্রে জোর কইরা ডাইকা নিয়ে হাত তোলাইয়া মাইরা ফেললেন। আমিও হাসি দুষ্টামি করি, কিন্তু সে হাসিতে অনেক কান্না থাকে, শ্বাস বন্ধ হয়ে যাওয়া কষ্ট থাকে। প্রিন্স নাল আমাদের গ্রামে, আমার এক আচ্ছুর ওখানে অনেকদিন ধরে ছিল, গরু চড়াইতো, কাজ করত। তার সাথে পরিচয় সে সূত্র ধরে। পরবর্তীতে সে আমার দুঃসম্পর্কের খালাতো বোনকে বিয়ে করে। যখন যাদের মৃর একটা লেখা তার ব্লগে পড়লাম যে প্রিন্স নালের ছেলেমেয়েরা টাকার অভাবে আর পড়াশোনা চালিয়ে যেতে পারছে না, আমি খুব লজ্জা পাই। আমাদের শত শত নেতা সংগঠন আছে, অনেক বুদ্ধিজীবী অনেক বড় বড় কথা বলেন, অনেক বড় বড় কথা লিখেন, তারা কিন্তু লেখা পড়ে কেউ সাড়া দেয় নাই। আমাদের কি দায়িত্ব নেই? আমাদের কি একটু লজ্জা নেই যে আমাদের জন্য যে জীবন দিল, তার ছেলে মেয়েরা পড়াশোনা না করে থাকবে টাকার অভাবে, আমরা কিছু করতে পারি না? আসলে শুরুতে আমরা আজিয়া দায়িত্ব নিতে চেয়েছিলাম, আমরা টাকা পয়সা দিয়ে কিছুটা বেশ কয়েকবার হেল্প করেছি তাদের ফ্যামিলিকে, আমরা দায়িত্ব নিতে চেয়েছিলাম। তখন আরেকটা সংগঠন দায়িত্ব নিয়ে নেই এবং তাদেরকে স্কুলে ভর্তি করায়। তো আমরা তো জানি যে ওই সংগঠন তাদেরকে পড়াচ্ছে, পড়াশোনার খরচ চালাচ্ছে। কিন্তু একদিন খোঁজ নিয়ে জানলাম ওরা দুই ভাই বোন ঢাকা চলে গেছে। ভাইটা মাছের আড়তে কাজ করে, উৎস নকরেক, আর বোনটা বিউটি পার্লারে কাজ করছে। আমি খুব মর্মাহত হই। আমি প্রিন্স নালের ছেলে মেয়েদেরকে খুঁজে বের করার চেষ্টা করি, মানুষ লাগাই, তাদের ফোন সংগ্রহ করি, যেন ওদের সাথে কথা বলি। ওরা ফিরতে চায় না, ওরা কাজ ছাড়তে চায় না, তারা পড়াশোনা করতে চায় না, তাদের টাকা দরকার। এরকম যে আসলে বছরের পর বছর কে পালবে, কে খাবার দিবে ওদেরকে? বাবা খুন হবার পর মা আরেকজনকে বিয়ে করে আরেকটা গ্রামে চলে গেছে। এই ছেলে মেয়েরা বিয়াচ্চু বাড়িতে বছরের পর বছর কত কত থাকবে এরকম। আসলে রিয়েলিটি তো অনেক কঠিন। যত সহজ চিন্তা করতে পারি আমরা,
অত সহজ না। আমি প্রিন্সনালের ছেলে মেয়েদের খুঁজে বার করি এবং আমার কিছু বন্ধু বান্ধবদের বলি যে এদের বাবা জীবন দিয়েছেন, তাদের বাবার রক্তের বিনিময়ে রক্ষা পায় আমাদের অস্তিত্ব, ইকো পার্ক স্থগিত হয়, আমরা কি এদের দায়িত্ব নিতে পারি না? সবাই মৌন অবলম্বন করেছে। আমি বিস্মিত হই, আমি থ হয়ে যাই, কেউ সাড়া দেন নাই, বন্ধু বান্ধব কেউ না। একজন বন্ধু ব্যাংকার জুয়েল ভাই আমাকে লিখেন, বাবুলদা আপনি উদ্যোগ নেন, আমি আপনার উদ্যোগের সাথে আছি। সে থেকে আমরা দুই বন্ধু আমরা চেষ্টা করছি, প্রিয়জনের ছেলে মেয়েকে আমি এই ৭ সমুদ্র ১৩ নদীর ওপার থেকে ফোনে বলি তোমাদের পড়াশোনা করতে হবে, অনেক বড় হতে হবে, তোমাদের অনেক বড় মানুষ হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি তোমাদের মামা, ২ মা সমান ১ মামা, দুষ্টামি করে বলি। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমরা যতদূর পড়াশোনা করতে চাও আমি এবং আমার পরিবার তোমাদের পড়াশোনা করাবো, তোমরা বাড়ি ফিরে আসো। তারা আসতে চায় না, বাট এক পর্যায়ে তারা রাজি হয়। তা আমি দুজনের জন্য হোস্টেল ঠিক করি, স্কুল ঠিক করি। শহীদ প্রিন্সনালের মেয়ে রাত্রি নকরেক আমার অনুরোধে ঢাকা বিউটি পার্লার থেকে চলে আসে, ফিরে আসে। কিন্তু উৎস নকরেককে ঘন ঘন ফোন করি, সে একটু বিরক্তও হয়। তার একই কথা, সে ক্লাস 10-এ না হলে পড়বে না, কিন্তু ক্লাস 10-এ তো শুরু করা সম্ভব না, তাকে 9 থেকে ভর্তি হতে হবে। স্কুল তো ক্লাস 10 থেকে ভর্তি নেয় না, কিন্তু সে ক্লাস 10 না হলে পড়বে না এরকম। তো আমি তাকে বুঝাইতে ব্যর্থ হই। পরবর্তীতে সে আর ফোন ধরে নাই, আমি অন্যকে দিয়ে ফোন করাই, কিন্তু সে আর আসেনি। চলচ্চিত্র স্কুল হোস্টেল ঠিক করা ছিল। যাই হোক, হোস্টেলের সুপার বিপুল রিচেল স্যার আমাকে জিজ্ঞেস করেন, কই আপনার না একজন ছেলে আসার কথা, সিট তো খালি রাখছি। আর কি করার, দীর্ঘশ্বাস ছেড়ে বলি, আগামী ফাগুনে আমরা হব দ্বিগুণ আর কি। তো সবার প্রতি আমার একটা অনুরোধ, আপনারা যখন লিখবেন এত দীর্ঘ ইতিহাস লেখার সময় কেউ আমাদের প্রায় দীর্ঘ ৭ বছরের অস্তিত্ব রক্ষার লড়াই সংগ্রামকে ২০০১, ২০০২, ২০০৩ সালের একটা ঘটনা, একটা আন্দোলন বলে লিখে ফেলেন। এটা কখনো করতে যাবেন না। কেউ কেউ লেখায় বলেন এটা কি যৌক্তিক ছিল? যৌক্তিক ছিল কি ছিল না এই প্রশ্ন করার কোনো সুযোগ নাই। দিস ইজ আ ফ্যাক্ট। এটা অনিবার্য ছিল। যৌক্তিক ছিল কি ছিল না এটা বলাটাও আসলে অন্যায়। অনিবার্য, এটা অস্তিত্ব রক্ষার জন্য আমাদের এর ছাড়া বিকল্প পথ ছিল না। কেউ কেউ বলতে পারেন যে নেতৃত্বে ভুলের কারণে আমাদেরকে গুলি খাইতে হয়, জেল খাটতে হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আমাদের প্রিয়জনকে হারাতে হয়। বাট মনে রাখতে হবে এছাড়া আমাদের আর কোনো সেকেন্ড অপশন খোলা ছিল না। দীর্ঘ ৭ বছরের সংগ্রামে কত হাজার গাড়ো, হাজার হাজার মামলায় তাদের জমি, জীবন, জীবিকা হারিয়েছে, নিঃস্ব হয়ে গেছে কত মানুষ আমার মতো চাকরি কিংবা জীবিকা হারিয়েছে, কত শত যুবক তার স্বপ্ন হারিয়েছে বন বিভাগের মিথ্যা মামলায়, তার কোনো হিসাব নাই। মামলায় মামলায় অত্যাচারে জর্জরিত হয়ে কত যুবক গ্রাম ছেড়ে পালিয়ে গেছে শহরে পড়াশোনা বাদ দিয়ে। বীর চলেশ রিছিলের মতো কত শিরিন নকরেক, পনেশ নকরেক, অধীর দফ বিহীন নকরেক, নিবাস মৃ, চলেশ রিছিল, বাসন্তী মাংসাং প্রকাশ্যে খুন হয়েছে, তার হিসাব তো আমরা কেউ রাখিনি।
রাষ্ট্রের কাছে আমাদের খুন হয়ে যাওয়ার, অন্যরা খুন হলে সেটা সংখ্যা, এতজন খুন হয়েছে, এতজন হয়েছে, আর আমাদের সংখ্যার মধ্যেও আমরা নাই। নোবডি কেয়ারস। বিহেন নকরেককে দিনে দুপুরে পেছন দিক থেকে গুলি করে মারা হয়েছে। বন বিভাগ একটা মামলা হয়েছে, মামলায় রায় এসেছিল যে দ্য কিলিং ওয়াজ জাস্টিফাইড। পেছন থেকে গুলি করে সেটা কিলিং জাস্টিফাইড হয়ে যায়। আমাদের আদালত এরকম রায় দেয়, যদি সে বন বিভাগের কাউকে মারতে আসে, ধরতে আসে, তাহলে তো গুলিটা হবে সামনে থেকে, গুলিটা হয় পেছন থেকে। বুঝতে হবে আইন আদালত সব সরকারের হাতে, সরকার যা খুশি তা করতে পারে। আমাদের দেশে অন্তত পক্ষে যা খুশি তাই করে। এখন আদালতের রায়ের বিপক্ষে কথা বলাটাও ঠিক না, রাইট? রিয়েলিটি আমি নিজে সেটা প্রত্যক্ষ করেছি, উপলব্ধি করেছি। কারোর বিপদে কোনো বন্ধু, কোনো আত্মীয় স্বজন পাশে থাকে না। মনে রাখবেন, আমি যখন প্রায় 1 মাস কলেজে যেতে পারিনি, ওই সময়, ভয়াবহ সময়, একটা কুকুর আমার বাসায় আসতো না, পা ফেলে নাই। মানুষ তো দূরের কথা, একটা কুকুর, মানুষ বাদ দেন, কুকুর পর্যন্ত আসেনি। বাস্তবতা এতটা নির্মম, কঠিন। আপনার চাকরি যখন থাকে না, আপনার বন্ধু, আপনার স্বজন, আপনার নেতা, আপনার কর্মী, কেউ পাশে থাকে না। অনেক মানুষ ইকোপার বিরোধী নেতা কর্মীদের এড়িয়ে চলতো এমনিতেই, সরকারের বিএনপি নেতা কর্মীদের ভয়ে, মামলার ভয়ে, মিথ্যা মামলা হবে এই ভয়ে। সেটা আমি আগে বলেছি, ঠিক আছে? আর যখন আপনার চাকরি থাকবে না, আপনার পাশে মানুষ থাকবে অসম্ভব। কিন্তু যখন একদম উচ্চ পর্যায়ে কথা বলে, তখন বিবিসি, সিএনএন, কত সাংবাদিক এসেছে আমার সাথে কথা বলার জন্য। আমি কথা বলি নাই এই জন্য, দেশের বাইরের মিডিয়ার সাথে আমি কথা বলি নাই এই জন্য যে দেশের বদনাম হবে। আমার মনে হয় যে আমি শুধুমাত্র একজন সাংবাদিককেই ইন্টারভিউ দিয়েছিলাম, সেটাও আমি বলছিলাম যে ভুল বোঝাবুঝি হচ্ছে, এটা কথা হচ্ছে, এটা মিটে গেলে আমি আবার কলেজে যাব। প্রথম আলোকে বলেছিলাম, আমার বন্ধুবর কামনাশীষ শেখরকে। এছাড়া কোনো মিডিয়াকে আমি তখন কোনো সাক্ষাৎকার দিইনি। শুধু প্রথম আলোতে ওই নিউজটা এসেছিল। যাই হোক, আমার মতো কত মানুষ বেঁচে থেকেও মরে গেছে এই লড়াই সংগ্রামে, তার হিসাব কে রাখবে? কত মানুষ, পঞ্চরাজ ঘাগরা, নেরে নরবট মাস্টার, মালতী নকরেক, তারপর আবেল চিশিক, এদের মতো নেতারা জমি বিক্রি করে নিঃস্ব হয়ে গেছে। আরো কত নেতা যাদের ছেলে মেয়েকে আর পড়াশোনা করাতে পারে নাই এই সমস্ত মামলা মোকদ্দমায় পড়ে। আমাদের কত নেতা জেল খেটেছে। আপনি চিন্তা করেন যে প্রথম যে মামলাটা হয়েছিল আমাদের, প্রথম মামলায় আমার নামও ছিল। পরবর্তীতে কলেজের শিক্ষক বন চুরির মামলা, কাঠ, রড, সিমেন্ট, ইট, বালি চুরির মামলা তো দুর্বল হয়ে যায়, এই কারণে মামলা থেকে আমার নাম বাদ দিয়েছে। কিন্তু যাদের নাম ছিল, আদিবাসী নেতা অজয় এমরি, পঞ্চরাজ ঘাগরা, নেরি নরবট তালবত,
মিস্টার প্রশান্ত মানিকহীন, তারপর আরো 3 জন বাচ্চা যাদের বয়স 7-8 বছর, ওদের নামে মামলা হয়েছিল। ওরা কিন্তু হাজতে ছিল বেশ কয়েকদিন। আমরা রাস্তা বন্ধ করে দিয়ে, ব্লক করে দিয়ে, হরতাল ডেকে ওদেরকে বলবো যে জেল তালা ভেঙে আমরা তাদেরকে বের করে আনছি। খুবই নির্মম। যারা এর মধ্যে ছিলেন না, এই দীর্ঘ লড়াই সংগ্রামের সাথে যুক্ত ছিলেন না, যারা শুধুমাত্র দেখেছেন 2001, 2002, 2003, 2004, আপনারা ওটা উপলব্ধি করতে পারবেন না যে মানুষ কত সাফার করেছে। ওই সমস্ত নেতাদের কাছে যান, ওই সমস্ত কর্মীদের কাছে যান যারা হাজতে ছিল, যারা মামলা খেয়েছে, যাদের মামলা 10, 15, 20টা আছে, 40টা আছে। শিরিন নকরেকের কাছে যান, সে বলতে পারবে তার কি যন্ত্রণা। এখন বন বিভাগ কি করে, এদের বিরুদ্ধে মামলা দেওয়ার সুযোগটা কিভাবে হয়? ওরা কি করে, কোনো গাছ চুরি হলে এই গাছের ডালপালা, মোথা এগুলো তোলার জন্য তারা আদিবাসী মানুষজনকে তারা শ্রমিক হিসেবে হায়ার করে। দেন কাজ শেষ হয়ে গেলে আবার ওদের বিরুদ্ধে মামলাটা দিয়ে দেয়। শিরিন নকরেকের স্ত্রীর আম্বির, আচ্ছুর মামলা হয় হলো মারা যাওয়ার পরে, এবং মারা যাওয়ার পরে তাকে একটা ওয়ারেন্ট হয়, তাকে গ্রেপ্তার করতে যায় ওদের বাড়িতে। তো আম্বিকে জিজ্ঞেস করা হয় যে এই লোকটা কোথায়, তো উনি বলছে ওই বাঁশঝাড়ে আছে। পুলিশ তাকে অ্যারেস্ট করতে যায়, গিয়ে দেখে ওখানে কবর, মারা গেছেন, তারপর অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে। আমার বাবা কমিউনিটি বেসড মেডিকেল হসপিটালে ক্যান্সারের রোগী ছিলেন, লিভার সিরোসিস ছিল, লিভার ক্যান্সার ছিল তার। হাসপাতালে প্রায় 1-1.5 মাস ছিলেন। তখন 5টা মামলা হয়েছে, যখন তার জ্ঞান নাই। সব থেকে আশ্চর্যের কথা, আমি তখন মধুপুর কলেজে অধ্যাপনা করি। ভুটিয়ার একটা 2.5 বছরের শিশুর মামলা হয়েছে, বন চুরির মামলা। বন চুরির মামলায় এরকম লেখা ছিল যে সে গাছ নিয়ে সে পালিয়ে যাচ্ছে টর্চের আলোতে, আমাদের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায় টর্চের আলোতে, আমরা তাকে শনাক্ত করি। বাবার নাম অমুক, মায়ের নাম অমুক, গ্রাম ভুটিয়া। পুলিশ অ্যারেস্ট করতে গিয়ে দেখে 2.5 বছরের ছেলে, বাপ মা এই সে মায়ের দুধ পান করছে। এই হলো আমাদের বন বিভাগ। 2.5 বছরের শিশুকে তারা মামলায় জড়াইয়া দেয়। তো ওইটা তদন্ত একটা টিম হয়, সেখানে তৎকালীন টিওনো সাহেব, এখন তো ইউনো বলি, তখন তো টিওনো বলতাম আমরা, তদন্ত টিমের মধ্যে আমাকে থাকতে বললেন। আমি বললাম যে আমার তো যুবক মানুষ, মাথা গরম, আর বন বিভাগের সাথে সম্পর্ক আমার এমনিতেই খুব খারাপ, তো আমি কমিটিতে থাকলে তো বলবে যে বায়াসড হয়ে সবসময় তো বন বিভাগের বিরুদ্ধে লিখে, বন বিভাগের বিরুদ্ধে কথা বলে। মারিয়া দিদিকে আমি সাজেস্ট করি, এবং মারিয়া দিদি সেই তদন্ত টিমে ছিলেন। মারিয়া দিদি বলতে পারবেন এই, আমার মনে হয় আপনারা যারা সাংবাদিক, আপনারা এগুলো নিয়ে ভালো ফিচার করতে পারবেন, নিউজ করতে পারবেন, লিখতে পারবেন। আপনারা যারা লিখেন, এগুলো হয়তো আপনাদেরকে একটু হেল্প করবে।
আমার মতো কত মানুষ বেঁচে থেকে মরে গেছে এই লড়াই সংগ্রাম করতে গিয়ে। যেমন নেড়ে নরওয়াত মাস্টার, উনি তো জিন্দা লাশ। আবেল চিশিক, পঞ্চরাজ ঘাগরা, মালতী নকরেক, অজয় এমরি, এক একটা আমি বলবো এরা জিন্দা লাশ বলে, ঠিক আছে, বেঁচে থেকেও মরে গেছে। অজয় এমরি জেল খেটেছেন, তিনি তো আর নিজের জন্য জেল খাটেন নাই, মানুষের জন্য জেল খেটেছেন, আমাদের জন্য জেল খেটেছেন। পঞ্চরাজ ঘাগরা জেল খেটেছেন, আমাদের জন্য করেছেন। এই শিশুদের মধ্যে যারা ছিল 7-8 বছরের 10 বছরের, ওদের একজন কিন্তু সিএসি ব্রাদারও হয়েছে। বাড়ি কি সাতারিয়া না কাকরাগুনি আমার ঠিক মনে নাই। অনেক বছর পার হয়ে গেছে, আমাদের চুল পাকতে শুরু করছে এখন। প্রায় লড়াই সংগ্রাম শুরু করেছি 95-96 থেকে। 20-22 বছর আগের কথা। বীরেন স্নাল খুন হয়েছে 17 বছর আগে, 17 বছর হয়ে গেছে। অনেক কিছু আর মনে নাই, আমাদের নাম অনেকের মনে নাই, আমাদের নাম আর কোথাও আসে না, লেখাতেও আসে না, বক্তৃতায় আসে না, ঠিক আছে, আমাদের নাম তো মুছে গেছে। আমরা তো নামের জন্য এগুলো করি নাই। নাম থাকবে থাকবে না, ওতে কি আসে যায়, উই ডোন্ট কেয়ার। নামের জন্য আমরা কেউ করি নাই এটা, আমরা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য, আমাদের অধিকার রক্ষার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত ছিলাম। আমি বলছি যে 127 জন হাত তুলেছিল, এখন 126 জন আছে অন্তত পক্ষে জীবন দেওয়ার মতো। সো উই আর হোপফুল যে ওখানে এই মানুষগুলো যদি একজন বেঁচে থাকে, ইকো পার্ক হবে না, ইকো ট্যুরিজম হবে না, ইকো পার্ক না। ইকো পার্ক সেটা অনুবাদ করার সময় আমরা বলেছি বলে এটা ইকো পার্ক হয়েছে। আরো কিছু মানুষ, কিছু সাংবাদিক, কিছু লেখক, কিছু রাজনীতিকবিদদের কথা না বললেই না, যারা আমাদের মধুপুরের আদিবাসীদের দুঃসময়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, বন্ধু হয়েছিলেন। শ্রদ্ধাভাজন স্বর্গীয় অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি, তিনি প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন। আদিবাসী নেতা সন্তুল আর্মা, সুভাষ সাংমা, সুভাষ জেংচাম স্যার, আদিবাসী নেতা সঞ্জীব ট্রং, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য, জনাব সাইদুর রহমান রিমন, বন্ধু মানুষ, সাংবাদিক, উনি অনেক লেখালেখি করেছেন। কামনাশীষ শেখর, প্রথম আলোর বন্ধু মানুষ, অনেক আমাদের জন্য ত্যাগ করেছেন, জীবন বাজি রেখে কাজ করেছেন। অধ্যাপক জয়নুল আবেদিন, মধুপুর কলেজে আমার সহকর্মী, উনি প্রচুর লেখালেখি করেছেন। অধ্যাপক গুলাম সামদানি, ডেইলি ইন্ডিপেন্ডেন্টের তিনি বেশ করেছেন। ডেইলি স্টারের বন্ধু পিনাকি রয় অনেক নিউজ করেছেন। বন্ধু মির্জা শাকিল, ডেইলি স্টারের টাঙ্গাইল করেসপন্ডেন্ট, উনি আরো অনেক অনেক, জুয়েল বিন জহির শুরু থেকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, লড়াই সংগ্রাম আন্দোলনের সাথে ছিলেন। পাবেল পার্থ, ফিলিপ দা, ফিলিপ গাইন, তারপর শিশির মোড়াল, তখন তিনি শেডে কাজ করতেন, পরবর্তীতে প্রথম আলোতে, পার্থ শঙ্কর সাহা, আরো অনেকেই, ঠিক আছে। এছাড়া অধ্যাপক মেজবা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কামাল হোসেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী আমাদের সাথে ছিলেন, আমাদের অনেক সাহস জুগিয়েছেন। আরো অনেকেই, অনেক নাম আসবে এখানে। 3রা জানুয়ারি এলে সবাই আমরা শহীদদের প্রতি লাল সালাম জানিয়ে দায়িত্ব শেষ করি, আগুন ঝরা বক্তব্য দিয়ে মঞ্চ কাঁপিয়ে আমাদের দায়িত্ব শেষ করি।
প্রিন্স নালের মেয়ের পড়াশোনার দায়িত্ব তো আমি, আমার বন্ধু, আমার পরিবার আমরা নিয়েছি। তার ছেলেকেও আনার আমরা চেষ্টা করেছি, পারি নাই, আমাদের ব্যর্থতা, এখনো চেষ্টা করছি। কিন্তু এই তার ছেলে উৎস নকরেকের দায়িত্ব কি কেউ নেবেন? আমরা অনেক কথা বলি, আমার অনেক সমালোচনা হয়। আমি তো মানুষ, ভালো মন্দ মিলিয়ে মানুষ, আমারও দোষ আছে, ভালো মন্দ মিলিয়ে মানুষ, ফেরেশতা না। আমরা একজনের দায়িত্ব নিয়েছি, আপনাদের মধ্যে কি কেউ এই আরেকজনের দায়িত্ব নেবেন? শুধু বক্তব্য দিলে, লিখলে চলবে? আমরা চাই অ্যাকশন ওরিয়েন্টেড কিছু নেতা, যারা কথা বলবে, কাজ করবে। যদি কেউ উৎপল নকরেকের দায়িত্ব নিতে চান, বলবেন দায়িত্ব নেন, দায়িত্ব নেন, তারপর চাক্ষুষী লিখেন। নিবেন কেউ? পুনশ্চ সন্তারিখ হয়তো ঠিক নেই, আমাদের জন্মের আগে থেকে দীর্ঘ লড়াই সংগ্রাম, তার সাল তারিখ মিলাতে না যাওয়াই ভালো। কাউকে ছোট কিংবা বড় করার জন্য এটা আমি বলছি না, লিখছি না। আশা করি অনেকে ভালো লাগবে, অনেকে ভালো লাগবে না। কেউ মনোকষ্ট পেলে আই এম রিয়েলি সরি। মানুষের মতামত থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, আমি সব মতামতকে আমি শ্রদ্ধা করি। তবে আমি যারা দায়িত্ব নেই এরকম মানুষকে আমি পছন্দ করি। আসেন উৎপল নকরেকের দায়িত্ব নিই আমরা সবাই মিলে। কে কে দায়িত্ব নিবেন কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তাহলে বুঝবো আপনার দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা আছে, মায়া আছে, মমতা আছে, আপনি দায়িত্ব নিতে পারেন। আর যদি দায়িত্ব নিতে পারেন, ডোন্ট টক টু মাচ, ডোন্ট টক, ডোন্ট রাইট what you can't do, don't say anything. ওকে, আপনি দায়িত্ব নিতে পারেন না, স্টপ, ফুল স্টপ, just keep quiet, keep your mouth shut, stop your writing, these are bullshits. ওটা চারানা দাম নাই। আমি যা বিশ্বাস করি না সেটা আমি লিখবো এখানে, চারানার দাম নাই। আমি যা বিশ্বাস করি না সেটা বলবো, 1 পয়সা দাম নাই, কানা করি দাম নাই। আপনি যা করতে পারবেন, আপনি যা বিশ্বাস করেন, আপনার যা করার ক্ষমতা আছে সেটা বলেন। ক্ষমতা নাই, keep your mouth shut, keep your pen stop, যা পারবেন না তা লিখবেন না। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। অনেক বক বক করলাম। আমি 3টা কলেজে 12 বছর অধ্যাপনা করেছি, একটু বেশি কথা বলি, মাথা নষ্ট। 12 বছর পড়ালে নাকি ওই মানুষের সাক্ষ্যই চলে না আদালতে, মাথা নষ্ট হয়ে যায়। সো যা ভালো লাগে না, অ্যাভয়েড ইট। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। অলরাইট, আপনার কোনো মতামত থাকলে, বলার থাকলে, আমাকে সাজেশন দেওয়ার থাকলে, তথ্য কারেকশন থাকলে নিচে কমেন্ট করে জানাই দিবেন। আমি সেটা যাচাই বাছাই করে কারেকশন করবো। আমি এটা রিরাইট করব, সাল তারিখ এগুলো দেখে নিয়ে পরে আবার ঠিক করব। এখন জাস্ট লেখার জন্য লিখেছি। অনেকের লেখা পড়ছিলাম ফেসবুকে, এখানে সেখানে, অনেক এলোমেলো বিক্ষিপ্ত লেখা। একটা ঘটনা, 2002 সালে আন্দোলন হয়, 2003 সালে আন্দোলন শুরু হয়, এরকম লেখা। এই জন্য আমি মনে করলাম যে শুরুটা কোথায়, গোড়াটা কোথায় আমাদের আন্দোলনের,
এটা একটা আইডিয়া দেওয়ার জন্য লিখলাম। আশা করি আপনারা যারা লিখেন তাদের জন্য কাজে লাগবে। আবারও বলি, কাউকে ছোট কিংবা বড় করার জন্য লিখি নাই। কেউ কষ্ট পাইলে আই এম সরি, মাফ করবেন।